আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম স্টুডেন্টস। সবাইকে ওয়ালাইকুম আসসালাম বলে আমি আমার ক্লাস শুরু করলাম আজকে। হ্যাঁ, ফাহমিদা, আল্লাহর রহমত আমরা ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। ফাহমিদা, ওকে। গত ক্লাসে আমরা কি কি করছিলাম একটু মনে করি, যদিও ক্লাসটা খুব শর্ট টাইমে ছিল, তারপর আমাদের মনে হয় আমরা গত ক্লাসে একটা ভালো রাশিমালা বের করে ফেলেছিলাম। সেই রাশিমালাটা হলো বোরের পরমাণু মডেল ব্যবহার করে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা করেছিলাম, এবং তোমাদেরকে আমি গত ক্লাসে বলেও ছিলাম, ওরে বাবা, একটা অ্যাটমকে চোখে দেখি না আমি, অথচ আমাদের পক্ষে অ্যাটমকে চোখে দেখা ছাড়াই তার প্রথম কক্ষপথের ব্যাসার্ধ, দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ আমরা সহজেই বের করতে পারবো। এবং রাশিমালা কি ছিল মনে আছে? এন স্কোয়ার এসি স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম ই স্কোয়ার। এবং তোমাদেরকে গত ক্লাসেই বলা হয়েছিল এইচ ধ্রুবক, এপসাইলন নট ধ্রুবক, ই ধ্রুবক, এম ধ্রুবক, পাই ধ্রুবক। তার মানে কি? তার মানে হলো একটা কক্ষপথের ব্যাসার্ধ নির্ভর করবে কক্ষপথ সংখ্যার উপরে, এবং কক্ষপথ সংখ্যার বর্গের সমানুপাতিক, মনে আছে? এবং তোমাদের সাথে আগের ক্লাসও আমার পই পই করার কথা হয়েছে যে প্রথম কক্ষপথের ব্যাসার্ধ যদি R1 হয়, তাহলে দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হবে 4R1। যদি n স্কোয়ার, যে তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ হবে 9R1, চতুর্থ কক্ষপথের ব্যাসার্ধ হবে 16R1, পঞ্চম কক্ষপথের ব্যাসার্ধ হবে 25R1। এবং কোনো কারণে তোমাকে যদি পরীক্ষার সময় একটা এমসিকিউ বানায় দেয় যে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত নিচের কোনটি, আমি আশা করতে পারি তুমি তা করতে পারবে। যদি পরীক্ষার সময় বলা হয় যে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধের অনুপাত নিচের কোনটি, আমি আশা করতে পারি তোমরা সহজে, এবং এটা বলবে আশা করতে পারি, সেটা তোমরা, হ্যাঁ, বইয়ে তিনটা, ওটা তো একটা স্থায়ী কানিস ফাতেমা, ওটা তো হলো একটা কথা ছিল যে ইলেকট্রন স্থায়ী থাকবে, ওটা তো ম্যাথমেটিক্যাল কোনো ব্যাপার নাই, কিন্তু আমাদের জন্য মূল ব্যাপার হচ্ছে দুইটা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, আজকেও আমরা এবং গতকাল কিন্তু আমরা আরেকটা জিনিস দেখছিলাম বাজান, যে ইলেকট্রন কোন একটা কক্ষপথে থাকলে তার যে বেগ হবে, সেই বেগটা হলো, আচ্ছা, আচ্ছা, ইলেকট্রন যে কক্ষপথে থাকবে তার বেগ হবে 1/, সমানুপাতিক 1/n, মনে আছে নিশ্চয়। এবং এটা দিয়ে পরীক্ষার সময় একটা এমসিকিউ থাকবে, এটাও গতকাল আমাদের বলা হয়েছিল যে প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের বেগের অনুপাত নিচের কোনটি, 1:2 না, হবে 2:1। আশা করি তুমি মনে রেখেছ। আচ্ছা, আজকে আমাদের নতুন প্রশ্ন লেখেন, বোরের পরমাণু মডেল ব্যবহার করে, হারিয়া লিখবেন। আমি তোমাদেরকে একটু কথা বলতে চাচ্ছি, যেমনি হোক দিনের শেষে তোমাকে কিন্তু বোর্ডের পরীক্ষা দিতে হবে, ভর্তি পরীক্ষা দিতে হবে। তুমি নিজেকে প্রস্তুত করতেছো কিনা এটা তোমার চেয়ে ভালো আর কেউ জানে না। অতএব বি কেয়ারফুল ম্যানেজেশন। পরীক্ষায় তোমাকে বসতে হবেই, সেটা 1 মাস পরে হোক বা সময় মতোই হোক। বোরের পরমাণু মডেল ব্যবহার করে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ইলেকট্রনের
শক্তির রাশিমালা বের করো। বোরের পরমাণু মডেল ব্যবহার করে হাইড্রোজেন পরমাণুর এনতম কক্ষপথের ইলেকট্রনের, তাড়াতাড়ি লিখতে হবে বাজান, এনতম কক্ষপথের ইলেকট্রনের শক্তির রাশিমালা বের করো। আমরা মনে হয় লিখতে পারছি। এখন আমরা দেখতে চাচ্ছি শক্তির রাশিমালা। সবাইকে একটু বলতেছি, গত ক্লাসে করছি ব্যাসার্ধের রাশিমালা, আজকে করব হচ্ছে শক্তির রাশিমালা। ওকে, হ্যাঁ, কলেজ খুলেও ফেলতে পারে, কলেজ খুলুক বা নাই খুলুক, তানভীর আহমেদ, আমাকে মনে রাখতে হবে আমি দিনের শেষে কিন্তু বোর্ডের পরীক্ষায় বসবো এবং ভর্তি পরীক্ষায় বসবো। আমরা কি সেই যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে কিনা, সেটার জন্য প্রস্তুত হচ্ছে কিনা, টু মেক মাই ফিউচার ব্রাইট, টু মেক মাই ফিউচার ব্রাইট, চয়েস ইজ ইয়োর্স, আমি বলেছিলাম বারবার। আচ্ছা, যেই কথাটা বলতে চাই এখন, এই ব্যাপারটাতে যাওয়ার আগে আমি একটু খাতার চিপায় গেলাম। আমরা সেকেন্ড ইয়ারের সেকেন্ড চ্যাপ্টারে পড়েছি, এটা সেকেন্ড ইয়ারের সেকেন্ড চ্যাপ্টারে পড়েছি, অসীম হতে একটি একক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ করতে হয় সেই কাজটা কি তড়িৎ বিভব বলে, পড়ি নাই? আর ওই কাজটাই তো শক্তি, তাহলে ওই কাজটা হবে তার বিভব শক্তি। কাজটাকে বলা হয় বিভব, আর ওই কাজটাই যে শক্তি হিসেবে জমা থাকবে সেই শক্তিটাই হচ্ছে বিভব শক্তি। একটু খেয়াল করে দেখো প্লিজ, খেয়াল করে দেখো। মনে করো এখানে একটা প্রোটন আছে, হিয়ার ইজ এ প্রোটন, একটা চার্জ আছে। আচ্ছা মোর্শেদ, আমি আবার বলতেছি, দাঁড়াও। এবং এখান থেকে আর দূরত্বে এ একটা বিন্দু, এখানে একটা প্লাস ই আছে, বি হলো এখান থেকে আর দূরত্বের আরেকটা বিন্দু। একটু খেয়াল করো, আমি প্রশ্নটা আরেকবার বলবো, অসুবিধা নাই, একটু সময় দাও। সেটা হলো আমাদের বিভবের তড়িৎ বিভবের সঙ্গে আমরা কি বলছিলাম মনে আছে? অসীম হতে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে মানের কাজ করতে হয় সেই কাজটাকেই আমরা বলি হচ্ছে তড়িৎ বিভব, তাই না বাজান? এখন তোমাদের কাছে যে কথাটা আমি বলতে চাচ্ছি যে মনে করো এই বিন্দুতে একটা আধান আছে প্লাস ই, বি একটা বিন্দু, এই বিন্দু হতে আর দূরে। এখন অসীম থেকে একটা একক ধনাত্মক চার্জকে বি বিন্দুতে আনতে যে কাজ, সেই কাজ ডব্লিউটাই হচ্ছে আমাদের বিভব ভি, ডব্লিউটাই হচ্ছে আমাদের বিভব ভি। এখন তুমি ঠান্ডা মাথায় বলো তো, এখানে যদি একটা আধান মাইনাসই হয়, একটা আধান যদি মাইনাসই হয়, মানে ওই মাইনাসিকে আসতেছে, মাইনাসই আসতেছে, তখন কিন্তু আমাদের ডব্লুর মান হবে মাইনাস ইভি। ওই যে যদি একক চার্জকে আনি কাজ হচ্ছে ভি, যদি কিউ পরিমাণ চার্জকে আনতাম, একটু খেয়াল করে দেখো তো বাজান, যদি আমি কিউ পরিমাণ চার্জকে আনতাম তাহলে ডব্লু সমান হতো কিউ ভি, কিউর বদলে কে এখানে মাইনাস ই, তাহলে ডব্লু সমান সমান হবে মাইনাস ই ভি। কথাটা আবার শুনবো আমরা, তিনটা লাইন আবার বলবো। একক পরিমাণ আধান আনতে যে পরিমাণ কাজ সেটা হচ্ছে একক আধান, ডব্লিউ ইকুয়াল টু ভি। আর যদি কিউ আধানকে আনি তাহলে ডব্লিউ সমান সমান হবে কিউ ভি। এখন কিউটা যদি মাইনাস সি হয় তাহলে ডব্লিউ সমান সমান হবে মাইনাস ইভি। কিউটাই যদি মাইনাস সি হয় তাহলে ডব্লিউ সমান হবে মাইনাস ইভি। এবং তোমরা আমাকে বলবা, নিজে অবশ্যই এখন বুদ্ধি রাখো মাথায়, এই বিশ্বাসটুকু আমার আছে। এই যে ডব্লিউটা পাইলাম, যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় বিভব, কিন্তু আমি তো জানি কাজটাই তো বিভব শক্তি, আমি জানি কাজটাই বিভব শক্তি। তাহলে এই যে ডব্লিউ, এটা আসলে বিভব শক্তি। এই যে মাইনাস এই বি, এটা আসলে বিভব শক্তি। মনে রাখো, প্রোটন থেকে আর দূরত্বে ইলেকট্রন, মাইনাস সি মানে হচ্ছে ইলেকট্রন, প্লাস সি মানে হচ্ছে প্রোটন। প্রোটন থেকে আর দূরত্বে ইলেকট্রনের অবস্থান, তার জন্য বিভব শক্তি হচ্ছে মাইনাস ইবি, তার জন্য বিভব শক্তি হচ্ছে মাইনাস ইবি। শুধু খামাখাই আমি চিপার লাইনগুলো লেখাই নাই, একটু পর আমি ওকে ব্যবহার করব, জাস্ট ব্যবহার করব, সবুর করো। রেডি? তাহলে আমরা আমাদের প্রশ্নের উত্তরে চলে গেলাম, বিভব শক্তির রাশিমালা, সরি শক্তির রাশিমালা। আমি চিপা লেখা মুছে দিলাম।
তোমরা আমাকে বলো তো ব্যাপারটা এরকম ছিল, কেন্দ্রে একটা প্রোটন আছে প্লাসই, তার কাছ থেকে আর দূরত্বে এ অবস্থান আছে একটা মাইনাসই দূরত্ব আর। তাহলে গতি ইলেকট্রনের শক্তি থাকবে দুইটা, একটা হবে ইকে আর একটা হবে ইপি। একটা ইলেকট্রনের জন্য শক্তি হবে দুইটা ইকে প্লাস ইপি। ইলেকট্রন ঘোরাঘুরি করতে তার একটা বেগ আছে, তার গতিশক্তিও থাকবে। আমি করব কি আলাদা আলাদা করে ইকে আর ইপি বের। ইকে মানে হাফ এম ভি এন স্কোয়ার, এনতম কক্ষপথ। ইকে মানে হবে হাফ এম ভি এন স্কোয়ার সমান সমান হাফ এম ভি এনটা কত, ভিএন। ভিএন মানে হচ্ছে, বলো ভিএন এর ফর্মুলা কি মনে আছে? ই ভাগ 4 পাই এপসাইলন নট এম আর এন। গত ক্লাসে আমরা ভিএনটা দেখেছিলাম এরকম। এর আবার কি হবে বলতো? হোল স্কয়ার হবে। ই ভাগ 4 পাই এপসাইলন নট এম আর এন। হোল স্কয়ার দ্বারা কারণে আমার এই রুট চিহ্নটা উঠিয়া যাবে। হাফ এম ই স্কয়ার 4 পাই এপসাইলন নট এম আর এন। এম এম কাটি যাবে, অতএব ই কে সমান সমান হাফ ইন্টু 1 বাই, আচ্ছা ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট আর এন। হাফ ইন্টু ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন নট কত রে বল? আর এন। এটা হচ্ছে ইকের মান। আবার ইপির মান কত হবে? প্রোটনের জন্য, একটু আগে চিপার কথাটা খেয়াল করো, প্রোটনের জন্য ইলেকট্রনের অবস্থানে বিভব শক্তি ইপি হবে মাইনাস ইভি। ভিটা কি? সেই বিভব, সেই বিভব সমান সমান মাইনাস ই ইন্টু 1 বাই 4 পাই এপসাইলন নট ই বাই আর এন। বলতো এই প্লাসির জন্য এই অবস্থানে বিভবের ফর্মুলা কি? 1 বাই 4 পাই এপসাইলন নট ই বাই আর এন। এই যে বিভবের ফর্মুলা 1 বাই 4 পাই এপসাইলন নট ই বাই আর এন। তাহলে সমান সমান আমরা কি লিখতে পারি? ইপি ইকুয়াল টু মাইনাস মাইনাস 1 বাই 4 পাই এপসাইলন নট ই স্কয়ার বাই আর এন। এই যে ই আর ই গুণ হয় ই স্কয়ার আর এন। এটা হলো ইপির মান আর এটা হলো ইকের মান। আমি তোমাদের কাছে আশা করতে পারি এই লাইনটার সবগুলো লেখাই তোমার খাতার মধ্যে গেছে। আমরা ইকে বের করেছি বাজান, ইপি বের করলাম। এখন আমাকে বের করতে হবে ইএন এর মান। ইএন মানে হলো ইকে প্লাস ইপি। ইকে প্লাস ইপি খেয়াল করে দেখো সমান সমান ইকে কত? 1 বাই 2 ই স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট আর এন। আর ইপি কত? মাইনাস ই স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট আর এন। কথাটা মনে হয় বুঝতে পারতেছি। মাইনাস ই স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট আর এন। এখন তোমরা আমাকে বলো তো বিয়োগ হচ্ছে এখানে। দেখো তো ই স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট আর এন, ই স্কয়ার বাই 4 পাই এপসাইলন নট আর এন। তার মানে হাফ থেকে আমি মাইনাস বিয়োগ করতেছি, হাফ থেকে ও বিয়োগ হচ্ছে। তার মানে থাকবে কি বলতো? ই এন ইকুয়াল টু মাইনাস, একটু খেয়াল করে দেখো, মাইনাস, দেখো খেয়াল করে, ই স্কোয়ার বাই 8 পাই, এই যে 4 দুগুণে 8, একটা হাফ থাকবে তো মাইনাস হাফ হয়ে যাবে, 8 পাই 8 পাই এপসাইলন নট আর এন। তুমি নিজে একটু ক্যালকুলেশন করে দেখতে পারো। ইএন ইকুয়াল টু হবে মাইনাস ই স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট আর এন। তাহলে সমান সমান বলতো মাইনাস ই স্কোয়ার বাই 8 পাই এপসাইলন নট। তোমার কাছে কিন্তু আর এন এর মান আছে, মানটা কি বলো? এন স্কোয়ার এসি স্কোয়ার এপসাইলন নট ভাগ পাই এম ই স্কোয়ার। এন স্কোয়ার এসি স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই কত বলতো? পাই এম ই স্কোয়ার। আমরা এখানে সুন্দর মতো আর এন এর মানটা বসাইছি। এবার উল্টাও, উল্টাইলে কি আসে? পাই আর পাই কেটে যাবে, কেটে গিয়ে থাকবে হলো মাইনাস এম ই টু দি পাওয়ার 4, মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8
এন স্কোয়ার অ্যাপসাইলন নট স্কোয়ার এস স্কোয়ার। এটাই হলো আমাদের একটু খেয়াল, এটাই হলো আমাদের এনতম কক্ষপথের ইলেকট্রনের শক্তির রাশিমালা। ইএন ইকুয়াল টু হলো মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এন স্কোয়ার অ্যাপসাইলন নট স্কোয়ার, ওটা জানেন অ্যাপসাইলন নট স্কোয়ার এইচ স্কোয়ার। অ্যাপসাইলন নট, এটা কিন্তু এম ই স্কোয়ার ছিল আগে বাজান, ঠিক আছে। En equal to হলো মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এন স্কোয়ার অ্যাপসাইলন নট স্কোয়ার এস স্কোয়ার। আমরা এই রাশিগুলোর সবগুলোর মান জানি। আমি এম এর মান জানি, আমি ই এর মান জানি, আমি অ্যাপসাইলন নটের মান জানি, আমি এইচ এর মানও জানি। চাইলে আমাকে যদি আজকে বলা হয় যে তুমি প্রথম কক্ষপথের একটা ইলেকট্রনের শক্তি বের করে দাও, ওকে, আমি এন এর মান 1 বসাবো। দ্বিতীয় কক্ষপথ এন এর মান 2 বসাবো। তৃতীয় কক্ষপথ এন এর মান 3 বসাবো। কিন্তু তোমার কি কিছু বলার নাই এখন? তোমার কি কিছু বলা উচিত না? বলো এম ধ্রুবক, ই ধ্রুবক, অ্যাপসাইলন নট ধ্রুবক, এইচ ধ্রুবক, 8 ধ্রুবক। তার মানে কি? মনে রাখার কোনো ব্যাপার না। আমি যদি বুড়া মানুষ মনে রাখতে পারি, তানজানিয়া শিমুয়া, তুমি বলো তো, তুমি তো মনে রাখতে পারবাই, কেন পারবে না? তোমার ব্রেন তো আমাদের চেয়ে অনেক শার্প, পারবাই। কি ইএন ইকুয়াল টু মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার অ্যাপসাইলন নট স্কোয়ার, শেষ। মাইনাস এম ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এন স্কোয়ার এইচ স্কোয়ার অ্যাপসাইলন নট স্কোয়ার। কি সূত্র তুমি কেন মুখস্থ রাখতে যাওয়া বাজান? সূত্র তোমাকে মুখস্থ রাখবে, তাকে প্র্যাকটিস করতে 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 এমন পর্যায়ে নিয়ে আসবা, তুমি ওকে মুখস্থ রাখবা না, ও তোমাকে মুখস্থ রাখবে। এটাই হওয়া উচিত কিন্তু শিমু, সবার বেলায় তাই। কিন্তু এখানে একটা ছোট্ট কথা আছে, এই কথাগুলো তোমাদের কাছ থেকে আমি আশা করতে পারি বা পারা উচিত। দেখো তো, অ্যাপসাইলন নট কনস্ট্যান্ট, এইচ কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, ই কনস্ট্যান্ট, তোমার কি কিছুই মনে হয় না? হ্যাঁ, এই বড় করে লিখলাম, তোমার কি কিছুই মনে হয় না? বলো, তোমার কিছুই মনে হচ্ছে না? এটা কেমন কথা? বলো, এটা কেমন কথা হবে? আমরা কি লিখতে পারি কিনা ইএন সমানুপাতিক 1/n²? সবাই তো ধ্রুবক, এম ই ডিস ডিস ডি সবাই ধ্রুবক। ইএন সমানুপাতিক কত বলো তো? 1/n²। তার মানে একটু খেয়াল করে দেখো, প্রথম কক্ষপথের শক্তি যদি E1 হয়, প্রথম কক্ষপথের শক্তি যদি E1 হয়, তাহলে দ্বিতীয় কক্ষপথের শক্তি E2 ইকুয়াল টু হবে E1/4। E1/4 ওরে বাজান। তৃতীয় কক্ষপথের শক্তি E3 হবে কত? E1/9 ভাগো। চতুর্থ কক্ষপথের শক্তি E4 ইকুয়াল টু হবে E1/16। এবার আসো অসীম কক্ষপথের শক্তি, এই যে ই ইনফিনিটি সমান সমান হবে হলো E1/অসীম স্কয়ার। অসীম স্কয়ার হোক না অসীম স্কয়ার, অসীমিত, অসীমকে স্কয়ার করলে কত হয়? অসীম। সমান সমান হবে 0। সমান সমান কত হবে বলো তো? 0। আশা করি এই লাইনগুলো তুমি লিখেছো, লাইনগুলো তুমি লিখেছো। So for our discussion, we can write, my dear students, you are talented boys and girls in front of me, সেটা হলো যে m constant, e constant, epsilon not constant, h constant, 8 constant. So finally our conclusion will be en equal to en সমানুপাতিক 1/n²। n এর মান 0 থেকে না অজয়, 1 থেকে শুরু হবে, 0 না 1। এবার বলো, প্রথম কক্ষপথের শক্তি সাপোজ ইট ইজ E1, তাহলে দ্বিতীয় কক্ষপথের শক্তি, তৃতীয় কক্ষপথ এবং কোন কক্ষপথে তাত্ত্বিকভাবে কোন কক্ষপথের ইলেকট্রনের শক্তি 0 হবে? অসীম নাম্বার কক্ষপথের।
অসীম কক্ষপথের ইলেকট্রনের শক্তি শূন্য হবে। কেন? ওই যে E1/∞² E1/∞² মানে ইট ইজ ইনফিনিটি, and you know that something by infinity is equal to 0. So ঠিস ঠিস ঠিস। কিন্তু তোমার কাছে তো আমার কথা আরো আছে, এত সহজে তোমাকে আমি ছেড়ে দিতে পারি না বাজান। এই যে ইলেকট্রনের শক্তিটা মাইনাস, এটা মানে কি? পরীক্ষার সময় স্যার ম্যাডামরা এটা দিয়ে 2 মার্কের একটা অনুধাবন বানাবে যে ইলেকট্রনের কোন একটি কক্ষপথে অবস্থিত একটি ইলেকট্রনের শক্তি ঋণাত্মক, এর তাৎপর্যটা কি? তুমি লিখবা, তুমি বসে থাকবে না কিন্তু, সাবধান। তোমাকে বলেছিলাম, তুমি তো আর আমার কথা শোনা, তুমি অনেক বড় হয়ে যাচ্ছ, তো আমাকে আর 2 ভাষার দামও দিতে নাও পারো, কিন্তু তোমাকে আমি পই পই করে একদিন বলেছিলাম না, শুরু থেকে না অজয়, শূন্য থেকে না, পই পই করে বলেছিলাম। কি বলেছিলাম? যে তুমি যখন রাফ খাতাটা বানাবা, তোমার কাছে মিনিমাম 3 কালারের কলম থাকবে। এক কালারের কলম দিয়ে তুমি লিখবা, আরেক কালারের কলম যাবে চিপায়, আরেক কালারের কলমগুলো তুমি হেডলাইন দিবা বা অনুধাবন প্রশ্নগুলো লিখবা। আচ্ছা অজয়, আমাকে বলো তো, ইসাকের বইতে 0 থেকে শুরু করতেই পারে, 0 থেকে শুরু করলে ওই ইলেকট্রনের শক্তি হয়ে যাবে অসীম। তুমি নিজে চেক করে দেখো, তাহলে এটা মানে হয় না, এটার কোনো মানে হয় না। 0 কক্ষপথ বলে কোনো কক্ষপথ নাই। উই ক্যান স্টার্ট ফ্রম 1। অজয়, আচ্ছা, সেটা হলো, তুমি তোমার জন্য আমার কথা হলো, তুমি লিখবা অনুধাবন প্রশ্নটা, তুমি লিখবা কোন কক্ষপথে অবস্থিত একটি ইলেকট্রনের শক্তি ঋণাত্মক। লেখো একটু, অনুধাবন প্রশ্ন লেখে লেখো। কোন কক্ষপথে অবস্থিত একটি ইলেকট্রনের শক্তি, কোন কক্ষপথে অবস্থিত একটি, কোন কক্ষপথে অবস্থিত একটি ইলেকট্রনের শক্তি ঋণাত্মক, এর তাৎপর্য কি? কোন কক্ষপথে অবস্থিত একটি ইলেকট্রনের শক্তি ঋণাত্মক, এর তাৎপর্য কি? আশা করতে পারি তুমি প্রশ্ন লিখতে পারছো, এর তাৎপর্য কি? আচ্ছা, তাৎপর্যটা কি আমি তোমাকে বলি, সেটা হলো, তাৎপর্যটা হলো তুমি 2টা লাইন শুধু লিখবা, তাহলে এনাফ, উইল বি এনাফ। ইকরা কি হলো? সেটা হলো তাৎপর্য, শুধু তুমি 2টা পয়েন্ট তোমার মাথায় রাখো, তারপর তুমি গুছায় গুছায় লিখে দিবা। 1 নাম্বার তাৎপর্য, ইলেকট্রনের শক্তি মাইনাস মানে হলো ইলেকট্রন নিউক্লিয়াসে আবদ্ধ। পৃথিবীর মহাকর্ষীয় বিভবের মান -gm/r, মনে আছে? তার মানে কি, আমরা মানুষরা পৃথিবী পৃষ্ঠে আবদ্ধ। আমাকে আজকে 100 তলার উপর থেকে ছেড়ে দেওয়া হোক, আমি ফই 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 করে নেমে আসবো পৃথিবীতে। 200 তলা উপর থেকে ফেলে দেওয়া হোক, নেমে আসবো। কিন্তু আমি যদি 200 তলার উপর উঠতে চাই, আমাকে শক্তি প্রয়োগ করে উঠাইতে হবে। তারপরে আমরা আসলে সবাই পৃথিবী পৃষ্ঠে আবদ্ধ। আমাকে যদি পৃথিবী পৃষ্ঠ থেকে বের করে নিতে হয়, শক্তি প্রয়োগ করতে হবে। সেম কাজটাও ইলেকট্রনের বেলায় প্রযোজ্য। ইলেকট্রনের শক্তি মাইনাস, এর প্রথম তাৎপর্য, 2টা পয়েন্ট তুমি শুধু লিখে রাখবা, তারপর তুমি গুছায় সমীকরণ দিয়ে বানাবে লিখে দিবা। মাইনাস এর প্রথম তাৎপর্য হলো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে আবদ্ধ। অর্থাৎ কোনো একটি ইলেকট্রনকে কক্ষপথ হতে বিমুক্ত, মানে কক্ষপথ হতে বের করে নিতে হলে অবশ্যই বাহির হতে শক্তি প্রয়োগ করতে হবে। এই 2টা পয়েন্ট দিয়েই তুমি তোমার অ্যান্সার বানায় ফেলবা। না, এটা কেমনে আসলো? 2.EN-2.17। আচ্ছা আমি শাহিন, আমি দেখাবো, দাঁড়াও। তাহলে আমি আশা করতে পারি তোমাদের মধ্যে সবাই ছোট ছোট করে 2টা পয়েন্ট লিখে ফেলছো। 1 নাম্বার পয়েন্ট, এনার্জি অফ এন ইলেকট্রন মাইনাস মানে হলো আমরা, আমরা না, ওইটা ইলেকট্রন নিউক্লিয়াসে আবদ্ধ। আর সেকেন্ড পয়েন্ট লিখবা, ইলেকট্রনকে কক্ষপথ নিউক্লিয়াসের বন্ধন হতে, কক্ষপথ হতে বিমুক্ত করতে চাইলে অবশ্যই বাহির হতে শক্তি প্রয়োগ করতে হবে। ইয়েস। এখন তাহলে একটা অনুধাবনের প্রশ্ন হয়ে গেল। এবার তোমরা সবাই যার যার ক্যালকুলেটর নিয়ে বসতে পারো।
এবং এই হিসাবটা তুমি যে করতে যাবা, তুমি চাচ্ছ যে তোমাকে বলা হলো যে প্রথম কক্ষপথের ইলেকট্রনের ব্যাসার্ধ শক্তি বের করো। প্রথম, আচ্ছা তাসফিক আবার বলি, ওই আগেরটা দুইটা পয়েন্ট তুমি শুধু পাশে লিখে রাখো। এক নম্বর পয়েন্ট হলো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসে আবদ্ধ। দ্বিতীয় পয়েন্টে লিখবা ইলেকট্রনকে কক্ষপথ হতে সরাতে চাইলে অবশ্যই বাহির হতে শক্তি প্রয়োগ করে সরাতে হবে। দ্যাটস মিন energy of an electron around the nucleus at any orbit must be equal to minus. এখন যে কথাটা বলতেছিলাম, তোমাকে বলা হলো প্রথম কক্ষপথের শক্তি বের করার জন্য। আচ্ছা, তাহলে আমি যদি প্রথম কক্ষপথের শক্তি বের করে আমি এন এর মান 1 বসাবো, বাকি মানগুলো মুখস্থ মান, কিন্তু বসাতে গিয়ে দেখলাম জিরো চলে আসে। সত্যি কথা, জিরো চলে আসে কেন জানো? জিরো চলে আসে কেন, তার কারণটা কি? কারণটা হলো তুমি যে ক্যালকুলেটর ব্যবহার করো, আমরা যে ক্যালকুলেটর ব্যবহার করি, এটা সর্বোচ্চ ডাবল ডিজিটের পাওয়ার নিতে পারে। মানে ইট ক্যান এক্সিস্ট 10 টু দি পাওয়ার 99 আপ টু 10 টু দি পাওয়ার 99। কিন্তু তুমি এম এর মান বসাবা, এম এর মধ্যে একটা 10 টু দি পাওয়ার -31 আছে, ই এর মধ্যে আছে 10 টু দি পাওয়ার -19, তাকে আবার 4 করলে হবে 78, -78। তাহলে 31 আর 78 যোগ করো, যোগ করলে আসে হচ্ছে কত? 78 আর 31 যোগ করে বলো আমাকে কত আসে? 107 চলে আসে। মোর দেন 99 কলাপস করবে, তোমার জিরো চলে আসবে। তাহলে আমরা কি স্যার কোনোদিনও এই হিসাব বের করতে পারবো না? পারবো। কেমনে পারবো তোমাকে আমি দেখাই। আমিও ক্যালকুলেটর হাতে নিয়ে বসেছি, এটা তোমাকে শিখতে হবে। তোমাদের মধ্যে অনেকেই হয়তো বারবার ট্রাই করে দেখেছো মনে হয় বাসায়, বারবার তো জিরো চলে আসে, জিরো চলে আসে। ও আচ্ছা আচ্ছা, জিরো চলে আসে না এই জন্য না, জিরো চলে আসে কারণে, কারণ তোমার উপরে পাওয়ার হয়ে যাচ্ছে 10 টু দি পাওয়ার -107। খুচরাগুলো বাদ দিলাম, পাওয়ারের কথা বলতেছি, -107। কিন্তু তোমার ক্যালকুলেটর নিতে পারে কোন পর্যন্ত? 99 পর্যন্ত, শেষ, জিরো চলে যাবে। তাহলে এই হিসাব আমি করবো কি করে একটু দেখাই তোমাকে, প্রশ্নটি দেখাই। সবাই একটু প্রশ্ন দেখো। ইলেকট্রনের প্রথম কক্ষপথের একটি ইলেকট্রনের শক্তি বের করো। প্রশ্ন আকারে লেখো, প্রথম কক্ষপথের একটি ইলেকট্রনের শক্তি বের করো। প্রথম কক্ষপথের একটি ইলেকট্রনের শক্তি বের করো। বাইরতে বল না মাহফুজ, বাইরতে শক্তি প্রয়োগ করতে হবে। মাহফুজ একটু চেক করে দেখো। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, প্রথম কক্ষপথ মানে আমাদের ফর্মুলা হলো ই এন ইকুয়াল টু -m e⁴ 8 n স্কয়ার s স্কয়ার এপসাইলন নট স্কয়ার ফর্মুলা। প্রথম কক্ষপথ বলাতে n ইকুয়াল টু হবে 1 -m e⁴ 8 s স্কয়ার এপসাইলন নট স্কয়ার -9.1 10 টু দি পাওয়ার -31 ইন্টু 1.6 10 to the power -19 হোল স্কয়ার ডিভাইডেড বাই 8 এসি স্কয়ার হলো 6.63 10 to the power -34 হোল স্কয়ার এপসাইলন নট হলো 8.854 10 to the power -12 হোল স্কয়ার, তাই না বলো? এখন আসো, আমি খুচরাগুলো আগে করব। 1.6 কে 4 বার গুণ দাও, 1.6 9.1 ইন্টু 9.1 আসে হলো 59.63776, মাইনাস থাকলো 59.63776। মানে আমি খুচরাটা 9.1 আর 1.6 এর টু দি পাওয়ার 4 ওরে ওরে বাজান, টু দি পাওয়ার 4 এর কাজটা আলাদা করে ফেললাম। আর এখানে 10 টু দি পাওয়ার -31, এখানে আসবে 10 টু দি পাওয়ার -78, -78 করে দেখবা। এটা আসলে -107, মাইনাস কত? 10 টু দি পাওয়ার -107। এটাকে কোনো অবস্থায় ক্যালকুলেটরে নেওয়া যাবে না, নিলে জিরো চলে আসবে, কিন্তু সাবধান।
আমি খুচরাগুলা ক্যালকুলেটরে করলাম, বাকিটা আমরা সূচক নিয়মে করে ফেললাম। সূচক নিয়মে করে ফেললাম। দেখো কিন্তু দেখি 107 না 109, 109 মনে হয়, 109 তাই না? 31 আর 78, না না এখানে তো 4 9 76 হবে, ঠিক আছে 107, ঠিক আছে 78 কই পেলাম আমি, 19 4 19 তো 76। আচ্ছা এইবার আসো নিচে চলে আসো, নিচে দেখো এই 10 টু দি পাওয়ার মাইনাস 34 স্কোয়ার 10 টু দি পাওয়ার মাইনাস 12 স্কোয়ার পরে, ওটার মানটা আমরা পরে আসবো। এটা দেখো আগে 6.63 স্কোয়ার ইন্টু 8.854 স্কোয়ার ইন্টু 8। আমি খুচরাগুলো আগে করতেছি। 2756 দানা বাজান 2757.42 দিলাম। আর এখানে থাকবে 34 দুগুণে 64, 12 দুগুণে 24, 64 আর 24 কত হয়? 98 না নাকি? 10 টু দি পাওয়ার মাইনাস কত বলতো 98। 34 দুগুণে না, 34 দুগুণে তো 68 কি রে, 68 আর 24, মাথাটা তো নষ্ট হয়ে গেল নাকি, মনে হয় 92 তো 10 টু দি পাওয়ার 92। এখন আসো এই খুচরাগুলোর কাজটা আগে করে ফেলবো। 59.63, একটু কষ্ট হচ্ছে তোমাদের আমি জানি, কিন্তু করতে হবে এটা। 59.63 ভাগ 2757.42। তোমরা খুব আরামে আসো আজকে মনে হইতেছে না? 2.1633 2.1633 10 টু দি পাওয়ার মাইনাস মাইনাস কত বলতো 3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 107। আর এটাকে উপরে দিলে আসবে 10 টু দি পাওয়ার 92। 10 টু দি পাওয়ার মাইনাস 92 যদি উপরে চলে আসে ইট উইল বি শুধু 92, তাহলে সমান সমান আসবে মাইনাস 2.1633। 2.1633 ইন্টু 10 টু দি পাওয়ার কত হয়? 107 যোগ 3 110 মাইনাস 18। এটা হলো প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি, এত জুল। একটু চেক করে তুমি দেখতে পারো। 107 মানে সূচকীয় নিয়মটা তো আমি জানি মনে হয়, সূচকীয় নিয়মটা আমরা জানি। তাহলে 192 হবে কেন? ওই যে 34 দুগুণে 68, 12 দুগুণে 24, 68 যোগ 24 কিন্তু 92। কিন্তু তুমি যদি এই মানটা দিয়া সরাসরি ক্যালকুলেটরে দিয়ে দাও, জিরো চলে যাবে। তাহলে মাইনাস 2.1633 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল, কিন্তু U1 ইকুয়াল টু মাইনাস 2.1633 10 টু দি পাওয়ার মাইনাস 18 ভাগ 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19। এটা হয়ে যাবে ইবি, মানে আমরা জুল থেকে ইবি তে কনভার্ট করতেছি। জুল থেকে ইবি তে কনভার্ট করে কি পাচ্ছি দেখো তো, 2.1633 এক্সপোনেনশিয়াল মাইনাস 18 ভাগ 1.6 এক্সপোনেনশিয়াল মাইনাস মাইনাস 19 কত হয়? কত মাসে আমি তো খেয়াল করতে পারলাম না। হ্যাঁ আমরা পারবো ইনশাল্লাহ। 13 দশমিক কত বললো আয়সা? 13.518, মানে 5 বা 52 লেখা যায়। অতএব E1 সমান সমান মাইনাস 13.52 ইভি। কিন্তু অনেক জায়গায় এটাকে 13.6 ইবি লেখা আছে, অনেক জায়গায় এটাকে লেখা আছে মাইনাস 13.6 ইবি। যেটা আসে আসুক, আমরা সেটা নিয়ে চলবো। তাহলে আমি কেন কষ্ট করে আজকে অনেক সময় নষ্ট করে এই কাজটা করলাম? কারণ একটাই, যে এই হিসাব যদি আমরা ডাইরেক্ট ক্যালকুলেটরে বসায় দিয়া করতে যাই তাহলে দেখব জিরো চলে আসবে, জিরো চলে আসবে। তাহলে আমরা কিভাবে করব? হ্যাঁ,
এই যে মাহফুজ আমি কেন কেন এই যে বললাম, আমার এখানে দেখবা তুমি চোখের দেখা দেখে বলো এটা হলো 10⁻31, এটাকে টু দি পাওয়ার 4 করলে আসবে 10⁻76। সূচকীয় নিয়মে 31 আর 76 যোগ হবে, যোগ হয়ে হয়ে যাবে 10⁻−107। এই যে হয়েছে এখানে, এই যে হয়েছে। কিন্তু আমি তোমাকে একটু ঝটপট বলি, তোমার ক্যালকুলেটর সর্বোচ্চ পাওয়ার নিতে পারবে 10⁻99 পর্যন্ত, আইদার 99 অর -99 পর্যন্ত, বাট ইট উইল বি 10⁻³ ডিজিট চলে আসতেছে। পাওয়ার ইজ নাও 3 ডিজিট, সো ইট ক্যান নট বি এক্সিস্টেড বাই দ্য ক্যালকুলেটর। ওকে, এই জন্য আমাকে করতে হলো কি, খুচরাগুলো আলাদা করে ফেললাম, তারপরে সূচকীয় নিয়ম প্রয়োগ করলাম, প্রয়োগ করে পাইলাম হচ্ছে এত ইবি বা এত জুল। তবে ম্যাক্সিমাম জায়গায় E1 এর মান দেওয়া আছে -13.6 ইবি, -13.6 ইবি। আমরাও তাই নিব, আমরা 13.6 ইবি নিব। এখন আমি তোমাদেরকে একটা ভালো উদ্দীপক ভালো মানে কি, একটু ভালোই বলবো, ভালো উদ্দীপক করাবো। কলেজ, হ্যাঁ, যদি এরকম বড় ক্যালকুলেশন আছে তোমাকে এভাবেই করতে হবে ফাতিহা, এভাবেই করতে হবে। ইকরা আমি জানি না কলেজ খুলবে কি না, কিন্তু ইকরা আমি এটা জানি যে বোর্ডের পরীক্ষায় তোমাকে বসতে হবে, আমি এটা জানি তোমাকে ভর্তি পরীক্ষায় বসতে হবে, এটা আমি জানি। অতএব তার জন্য তুমি প্রস্তুত কি না এটা তুমি জানো। ইউ নো বেটার দেন আস, ইউ নো বেটার দেন আস, বেটার দেন মি অলসো। আচ্ছা, এখন তোমার কাছে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাকে যদি বলা হয় যে প্রথম কক্ষপথের একটা ইলেকট্রনের শক্তি, আমাকে যদি বলা হয়, একটু খেয়াল করে দেখো, আমার এই আজকের এই এখনকার পড়াশোনাটা খুবই জরুরি, খুবই জরুরি। আমাকে যদি বলা হয় প্রথম কক্ষপথের ইলেকট্রনের শক্তি -13.6 এবি বলা হইল, তাহলে দ্বিতীয় কক্ষপথের শক্তিটা কি হবে? মাইনাস কি ছিল মনে আছে আমাদের? E1/4, E1/4 সমান সমান -13.6/4, কত আসে বলবা? আবার E3 হবে E1/9 -13.6/9 বলবা। E4 হবে E1/16 -13.6/16 বলবা। E5 হবে E1 ভাগ কত বলতো? 15, সরি E1 ভাগ 25 -13.6 ভাগ 25 বের করো। আর অসীম কক্ষপথের জন্য শক্তি যদি ইনফিনিটি হয় তাহলে আসবে E1 ভাগ ইনফিনিটি, হবে হলো 0। এবার এক এক করে মান বলো তো। 13.6 কে আমি 4 দ্বারা ভাগ করি, অবজন ভাগ কত করব? 4, কত আসে? -3.4, এটা হবে -3.4 ইবি। 13.6 কে না যাওয়ার কথা, কি বলে যায় না যায়, 9 দ্বারা ভাগ করো, 13.6 ভাগ 9 কত আসে? 1.5, পরেরটা আসবে হলো -1.5 ইভি। এইবার তুমি 13.6 কে কেউ করতেছে না, আমি আজকে খুব কষ্ট দিল তোমরা আমাকে, অনেক ক্যালকুলেট করতেছে, ভাগ 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 16 কত আসে? 0.85, আর এবার -0.85। এইবার তারে 25 দ্বারা ভাগ করো, 13.6 ভাগ 25, 0.544 ইবি। ইয়েস, তাহলে 1.5 লেখা যাবে। প্রথম কক্ষপথের এনার্জি হলো 13.6, দেন দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। রফসানজানি জামি আমাকে বলো স্যার শক্তির মান নেগেটিভ হয় কেন? কেন এটাকে বললাম না, শক্তির মান মাইনাস দেখি আল্লাহ বাঁচাইছে, পরমাণুগুলো টিক্কা রয়েছে, বিশ্বাস করবা কিনা আমি জানি না। শক্তির মান যদি প্লাস হইতো পরমাণু টিকতো না। কেন টিকতো না বলি? পরমাণু তার মন চাইছে আমি আজকে অরবিট থেকে বের হয়ে যাবো, সে বেরো যেত। তুমি কি জানো, আমি তোমাকে শুধু একটু কথা বলি, তুমি জানবার, আমি একটু চিন্তা করো, ফিজিক্সটা একটু চিন্তা করবা।
পৃথিবীর মহাকর্ষীয় বিভবের মান যদি প্লাস হইতো, পৃথিবীর মহাকর্ষীয় বিভবের ফর্মুলা হলো -gm/r। ইফ ইট ইজ প্লাস, কি হতো জানো? তুমি চাইলেই পৃথিবী পৃষ্ঠ থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে উড়ে চলে যেতে পারতা, চাইলেই। যেমন 100 তলা থেকে তোমাকে ছেড়ে দিলে তুমি চলে আসো, ঠিক একই রকম এটা যদি প্লাস হইতো তুমি ইচ্ছা মতো চলে যেতে পারতো। আমার ভালো লাগতেছে না, আজকে পড়তে ভালো লাগতেছে না, উড়াল দিলাম, আর এক জায়গায় চলে গেলাম, উড়াল দিয়ে টিস টিস টিস। তাহলে পৃথিবীর ইলেকট্রনের শক্তি যদি মাইনাস না হইয়া প্লাস হইতো, পরমাণু বলে কিছু থাকতোই না। আর তুমি একটু ঠান্ডা মাথা চিন্তা করো তো, তোমারও তো অনেক চিন্তা করার বয়স হয়েছে আমি জানি। তুমি ঠান্ডা মাথা চিন্তা করতো, পরমাণু নাই মানে তুমি আছো, পরমাণু নাই মানে তুমিও নাই। তোমার মধ্যে তো পরমাণু আছে, এই পরমাণু গুলো কই যাইতো? নাই। তো তুমি থাকবা কেমনে কও? তুমিও নাই। সাবধান, কিন্তু ইলেকট্রনের শক্তি মাইনাস খুশি থাকো, মাইনাস নিয়ে অনেক বেশি খুশি থাকবো, অনেক বেশি শুক্রিয়া আদায় করো, আমি ইলেকট্রন শক্তি মাইনাস হয়, ওটা তো উড়াল দিবে, রিন্তি তো উড়াল দিবে মনে হচ্ছে। হুম, এখন তোমরা আমাকে বলো তো, যে উদ্দীপকটা তোমাকে করাতে চাচ্ছি সেটা সুন্দর মতো লিখবা। এখন রেডি? আমরা মুসলাম। ও মানগুলো তো মুছে ফেলছি রে, থাক, অসুবিধা নেই। n = 1 শক্তি হলো -13.6 ইবি। n = 2 শক্তি হলো -3.4 ইবি। n = 3 শক্তি হইল -1.51 ইবি। n = 4 শক্তি হইল -0.85 ইবি। n = 5 শক্তি হলো -0.54। একটু তাড়াতাড়ি করে বাজান। আচ্ছা, তোদের সাথে জরুরি কথা ছিল যে n = শক্তি হবে 0, শক্তি হবে 0। আচ্ছা, এইবার n = 1 ডিস 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 সেগুলো দেওয়া আছে। এবার তোমার জন্য সি নাম্বার প্রশ্নতে আমি আর যাচ্ছি না, ডাইরেক্ট ডি নাম্বার প্রশ্ন দেখো। ইলেকট্রন কোন কক্ষপথ হতে কোন কক্ষপথে নেমে আসলে, কিন্তু তাড়াতাড়ি প্রশ্নটা দ্রুত লিখবা। ইলেকট্রন কোন কক্ষপথ হতে কোন কক্ষপথে নেমে আসলে, একটু তাড়াতাড়ি করে বাজান। ইলেকট্রন কোন কক্ষপথ হতে কোন কক্ষপথে নেমে আসলে 487 ন্যানোমিটার, 487 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন নিঃসরণ করত, মতামত দাও। ইলেকট্রন কোন কক্ষপথ হতে কোন কক্ষপথে নেমে আসলে 487 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন নিঃসরণ করত, মতামত দাও। আমরা জানি, তুমি না জানলে এখন হবে না, আমরা জানি ইলেকট্রন যদি আপার অরবিট থেকে লোয়ার অরবিটে আসে, সে একটা ফোটন ছেড়ে দেয়, ফোটন ছেড়ে দেয়, সেই ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আছে, কম্পাঙ্ক আছে। বলছে ইলেকট্রন এই এই এতগুলো অরবিটের মধ্যে কোনটা থেকে কোনটাতে নেমে আসলে সে এত তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফোটন ছেড়ে দিবে। আশা করতে পারি সবাই আমরা প্রশ্ন লিখতে পারছি। ইলেকট্রন কোন কক্ষপথ হতে কোন কক্ষপথে নেমে আসলে 487 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা ফোটন ছেড়ে দিবে, ব্যাখ্যা করো, মতামত দাও, ডিস ডিস ডিস। প্রশ্ন হলো, আমাকে দেখতে হবে যে এই যে ফোটনটা ছেড়ে দিল, তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনটা ছেড়ে দিল, এই ফোটনটা শক্তি হবে এখানকার যে কোনো দুইটা, আমি কোন দুইটা আমি জানি না, এখানকার দুইটা কক্ষপথের শক্তির ব্যবধানের সমান। এটা ব্যবধান টের পাইতে হবে, প্লিজ প্লিজ প্লিজ। আবার ইলেকট্রন, মনে করো কথার কথা, সে পঞ্চম থেকে দ্বিতীয়তে নামছে, তাহলে সে একটা ফোটন ছাড়বে, তাহলে সেই ফোটনটার শক্তি যদি এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের হয়, তাহলে বুঝতে হবে ইলেকট্রন পঞ্চম থেকে সেকেন্ডে নেমে আসছে। এজন্য তোমার জন্য আমার বুদ্ধি হলো, আজান দিয়েছে আমি জানি, তাসনিম একটু তাসনিম খেয়াল করো, একটু বাজার আমাকে 5টা মিনিট সময় আমি দেখবো। ব্যাপারটা হলো, এখন তোমাকে কষ্ট করে কি করতে হবে বলি,
ফার্স্টে তুমি এই তরঙ্গ দৈর্ঘ্য দিয়া ফোটনটা শক্তি বের করে ফেলবা। সে শক্তি বের করে দেখবা ওই শক্তিটা এখানকার কোন দুইটা কক্ষপথের শক্তির পার্থক্যের সমান। তাহলে তুমি মতামত দিতে পারবা। কেমন দেখাই, দেখো নির্গত ফোটনের শক্তি ইকুয়াল টু এ সি বাই ল্যামডা। নির্গত ফোটনের শক্তি ইকুয়াল টু এ সি বাই ল্যামডা। এইচ কত 6.63 10 টু দি পাওয়ার মাইনাস 34 3 ইনটু 10 টু দি পাওয়ার 8। ল্যামডা কত 487 10 টু দি পাওয়ার মাইনাস 9। কই কই অ্যানসার বলো, অ্যানসার বলো তাড়াতাড়ি, অ্যানসারটা বলে ফেলাও তাড়াতাড়ি, দৌড়। 6.63 10 টু দি পাওয়ার minus 34 into 3 exponential 8 ভাগ 487 exponential minus 9 কত আসে 4.084 10 টু দি পাওয়ার মাইনাস 19। এটা তো জুল হইল, জুল হওয়া মানে কি 4.084 10 টু দি পাওয়ার মাইনাস 19 ভাগ 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইভি। খাস করে বলে ফেলাও তো ই এর মানটা কি তাই আসে যেটা তোমরা অ্যান্সারে বললা? ভাগ কত 4.088 4 ভাগ 2.5525, হ্যাঁ 2.5525 ইভি। এখন দেখো এই এই এতগুলা কক্ষপথের মধ্যে কোন দুইটার একটু কিছু গেস করেও করতে হবে। এখন এখন তো তুমি তো সমানে বিয়োগ শুরু করতে পারো না, মনে মনে গেস করে ফেলাও যে কোন দুইটা শক্তির ব্যবধান এটা হইতে পারে। দেখো তো এটা বিয়োগ এটা মনে হয় না, এটা হবে না। এইটা বিয়োগ এটা হইতে পারে, দেখি তো এটা থেকে এটা বিয়োগ করে দেখো তো কত আসে। 3.4 বিয়োগ দাঁড়াও 3.4 বিয়োগ 1.51 না 1.89 হয় না। তাহলে কোনটা হইতে পারে? আচ্ছা দেখি তো এই 0.85 থেকে এটা বিয়োগ করে দেখি তো কত হয়। 3.4 বিয়োগ 0.85, এটা কিন্তু তোমাকে একটু, হ্যাঁ 2.55। ইয়েস ইয়েস ইয়েস। না 2 থেকে দেখো আমি এইটা থেকে এটা বিয়োগ করতেছি, আমি এইটা থেকে এটা বিয়োগ করলাম, তাহলে দেখো তো এইটা কততম? 4তম। আর এইটা কততম? দ্বিতীয়। তার মানে কি সে চতুর্থ থেকে দ্বিতীয় কক্ষপথে নেমে আসছে। যেমন আবার ডেল ই সমান সমান E4 মাইনাস E2। E4 কত অবাজান? E4টা হলো মাইনাস 0.85, এটা প্লাস হয়ে যাবে না? প্লাস হলো 3.4 যদি হয় তাহলে লিখতে পারবো আমরা 2.25। এটাকে না দিলে হয়, এটা দিলাম না, যাও 2.55 ইবি, এতে খুশি থাকি করে দেখবো আসবে হলো 2.55 ইবি। তার একটু মনোযোগ চাচ্ছি, এটা কিন্তু তুমি একদম জামাত সহকারে একদম গণহারে তুমি করবা তা না, তুমি একটু গেস করে ফেলো। মাথার মধ্যে তো এই বুদ্ধিটুকু আছে যে কোনটা থেকে কোনটা বিয়োগ করলে এটা হইতে পারে। আমি দেখলাম আমি যদি E4 থেকে E2 বিয়োগ করি তাহলে এটা চলে আসে, তাহলে E4 থেকে E2 বিয়োগ করলে এটা আসলো। আবার যে ফোটনটা ছেড়ে দিল তার শক্তি মিলে গেল, তার মানে ইলেকট্রনটা আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় এসেছিল। চতুর্থ কক্ষপথ হতে লেখো যেহেতু ই সমান সমান ডেল ই, ব্র্যাকেটে লিখতে পারো, ব্র্যাকেটে লেখার দরকার নাই, ই সমান সমান ডেল ই, অথবা লিখতে পারো যেহেতু ই সমান সমান E4 মাইনাস E2, সেহেতু ইলেকট্রনটি চতুর্থ কক্ষপথ হতে, একটু মতামত দেখি আজকে আমরা শেষ করে দিব। যেহেতু ই সমান সমান E4 মাইনাস E2, সেহেতু ইলেকট্রনটি চতুর্থ কক্ষপথ হতে দ্বিতীয় কক্ষপথে নেমে এসেছিল। চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে নেমে এসেছিল, তাই না? খেয়াল করো এটা কিন্তু আবার সব গণহারে শুরু করো না, কিন্তু গেস করবা, গেস করে তারপর তুমি বের করবা।
তুমি নিশ্চয়ই বলবা না যে এটা থেকে এটা বিয়োগ করলে 2.5 হবে, নিশ্চয়ই বলবা না। তুমি কি 1.51 থেকে এটা বিয়োগ করবা? এই বুদ্ধি আছে তোমার? তুমি কি এইটা থেকে এটা বিয়োগ করবা? তুমি কি এটা থেকে এটা বিয়োগ করবা? না, একটু গেস করলেই তুমি 10-12 সেকেন্ডের মধ্যে জেনে যাবা যে আসলে সে টিস কি হয়েছিল। বুঝতে পারছি? ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, তবে আমি তোমাদের সবার জ্ঞাতার্থে একটু জানাতে যাচ্ছি, যেহেতু এখন আজান আমাদের তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, দিন ছোট হয়ে যাচ্ছে, আমাদের পড়া আগামী ক্লাস থেকে 4:15 শুরু করবো আমরা। আগামী ক্লাস থেকে আমাদের পড়া শুরু করব 4:15। প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস, মনে থাকে যেন 4:15 আমরা আমাদের পড়া শুরু করব আগামী ক্লাস থেকে। তাহলে আমাদের এই আজকে যে হুড়ারি হলো এটা হুড়ারি লাগবে না, ঠিক আছে? আর সবাই একটু চেষ্টা করবা এই মাসের 12 তারিখের মধ্যে যার যা খোঁজখবর আছে একটু করে দেওয়ার জন্য, প্লিজ। হ্যাঁ, এটা অনুরোধ তোমাদের কাছে আমার। 12 তারিখের মধ্যে যার খোঁজখবর বাকি আছে, মানে বাকি তো সবারই আছে, করে দিবা 12 তারিখের মধ্যে। ওকে বাবা, আল্লাহ হাফেজ। ভালো থাকবা, পড়াশোনা চান জীবনে করবা ইনশাল্লাহ, ব্রাইট ফিউচার চাই এনি হাউ, আল্লাহর রহমতে ইনশাল্লাহ।